সবাইকে আমন্ত্রণ আমাদের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান? রাজনীতির বাইরে নয় কিছুই। রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাই রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য। একটি রাজনৈতিক দল হচ্ছে এমন একটি সংগঠন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেই নির্বাচনে বিজয়ীরা সরকার গঠন করে। আমরা জানি এই সরকার গঠন এবং দলের ক্ষমতা থাকা এসব নিয়ে অনেক দিন ধরে রাজনৈতিক দলগুলো নানা রকম তৎপরতা চালিয়ে থাকে। কিন্তু আমরা যদি দেখি যে সেই রাজনৈতিক দলের একটি প্রতিষ্ঠান হয়ে ওঠাটা আমাদের একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখি। আমরা দেখি যে যদি ইতিহাস দেখি, আমরা রাষ্ট্র ক্ষমতা যাবার জন্য জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে এবং অধিকার আদায়ের মধ্য দিয়ে জনগণকে নতুন একটি স্তরে উন্নীত করে রাজনৈতিক দলগুলো। দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা হওয়া এই প্রাচীন রাজনৈতিক দলটি আগামী 23শে জুন তাদের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে আরও যেসব রাজনৈতিক দল ছিল তার অনেকগুলো এখন বিলুপ্ত প্রায়। টিকে থাকা অনেকগুলো দল তাদের প্রভাব হারিয়ে জনমানুষ থেকে বিস্তৃত হতে চলেছে। আবার নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হলেও তার অনেকগুলোই ঝরে গেছে সূচনা পর্বেই। সব রাজনৈতিক দলই কি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে? সেই উত্তর খুঁজতে চাই আমরা। আমাদের বিশ্লেষণটা এমনও হতে পারে যে সামরিক জান্তার হাত ধরে যেসব রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল সেই সব দলও দেশের মানুষের কাছে পৌঁছতে পেরেছে। জনসমর্থন নিয়ে তারাই এখন শক্ত অবস্থানে আছে। ভোটের রাজনীতিতে এসব দল অনেকটাই শক্তিশালী। আবার যথেষ্ট ভোট নাই, কিন্তু ভোটের রাজনীতিতে সহযোগী শক্তির ভূমিকা থেকে এখন জোটগত রাজনীতির একটি ভালো অবস্থাও আমরা দেখছি। প্রশ্ন হচ্ছে, দেশের রাজনৈতিক দলগুলো কি তাদের কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারছে? দলগুলো কি জনসাধারণের চাওয়া পাওয়া পূরণ করতে পারছে? আবার দীর্ঘকাল রাজনীতি না করেও হঠাৎ করে দলে যুক্ত হয়ে ক্ষমতার স্বাদ নেওয়া রাজনীতিকদের সংখ্যাও এখন অনেক বেশি। তাই রাজনীতিতে এখন হাইব্রিড শব্দের প্রচলন ঘটেছে। রাজনৈতিক দল তাদের অতীত জনমুখী চরিত্র হারিয়ে ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারার প্ল্যাটফর্ম কিনা, সেই প্রশ্ন এখন অনেক বেশি করে আমাদের সামনে আসছে। তাই আমরা উপসংহারের এবারের বিষয় ঠিক করেছি, রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর আবু সাইদ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমি শুরু করতে চাই, এই ধারাবাহিক আলোচনাটা সূচনা করেছি আমরা গতকাল থেকে। গতকাল আমাদের স্টুডিওতে ছিলেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন রশিদ এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আজকের পর্বের আলোচনা যাবার আগে আমরা দেখে নেব গত পর্বের আলোচনার অংশবিশেষ। আওয়ামী লীগ আজকে একটা প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু লাভ করেছে। পিপুলের সমর্থনের বুদ্ধি বলেন, সাংগঠনিকভাবে যদি বলেন এবং আদর্শগতভাবে যদি বলেন, সেইভাবে অর্থাৎ জনগণের চিন্তা চেতনা আদর্শ মূল্যবোধ সেটাকে ধারণ করা এবং যেটা হলো মেইন স্ট্রিমিং পলিটিক্স যেটা বলি সেটাকে ধারণ করে ৬৭ বছর শুধু থেকে থাকে নাই, মূল ধারা হিসেবে কিন্তু টিকে আছে ওই অর্থে। এখন বিএনপির বিষয়টা যেটা হলো, এটা নিয়ে ধরেন কোশ্চেন মার্ক সেখানে আছে এবং কতদূর এটা প্রাতিষ্ঠানিক হতে পেরেছে না পেরেছে সেটা একটা বিষয় আছে, কতদূর ব্যক্তি নির্ভর এবং কতদূর সেটা কাউন্সিল নির্ভর বা এদের কর্মী সমর্থকদের যে প্রত্যাশা তার উপর নির্ভর, কতদূর সেখানে ফ্রিডম আছে, কতদূর আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, এই সব কিছু কিন্তু দেখার দরকার আছে। জিয়াউর রহমান যতটা গণতন্ত্রী মনা ছিলেন, ওনার বিএনপির পরবর্তী নায়করা গণতন্ত্রের বর্ণনা, তারা ওটার সাথে জনগণকে তাদের পার্টিকে সম্পর্ক রাখেন নাই। এমনকি জিয়াউর রহমানের তার তৈরি করা যে বিএনপির সংবিধান, বিএনপির গঠনতন্ত্র, সেখানে যতটুকু গণতন্ত্রের কথা হচ্ছে আপনারা কিছুই মানছেন না। প্রাতিষ্ঠানিক রূপ না হলে যে জিনিসটা হবে কি, দেশের গণতন্ত্রের ভিতটা শক্ত হবে না। আজকে এই জন্যই দরকার যে আজকে বিএনপিকে তাদের এইসব খোলস ছেড়ে দিয়ে জনগণের কাছে যেতে হবে। পার্টির অভ্যন্তরে এটা আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। আজকে আওয়ামী লীগের যে এই যে ছাত্রলীগের গণ্ডগোল, এখানে সেখানে গণ্ডগোল, এটা হওয়ার একটা কারণ হলো কি, আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র, পার্টির অভ্যন্তরে দুটা পার্টির কারোই কিন্তু গণতন্ত্র জায়গা পায়নি। শুরু করছি আজকের আলোচনা। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক আবু সাইদ এবং জি এম কাদের। আমি অধ্যাপক আপনাকে দিয়ে বলতে চাই, এই যে 46 বছর পার হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতার এবং অনেক চড়াই উত্তরাই পেরিয়ে বাংলাদেশ এমন একটা জায়গায় এসেছে যখন এখন পর্যন্ত আমরা এই রাজনৈতিক দলের অবস্থান, তাদের প্রতিষ্ঠান, তাদের ভিতরের গণতন্ত্র, তাদের মনোনয়ন, রাজনৈতিক দলে মনোনয়ন বাণিজ্য সব নিয়ে আমরা অনেকটাই সন্দেহ, অনেকটাই কি বলবো, একটু
নেগেটিভভাবে আমরা নেতিবাচকভাবে দেখি রাজনৈতিক দলকে, কিন্তু তারপরেও বাংলাদেশের গণতন্ত্র এগিয়েছে। অনেক দিন পর আমরা সংসদীয় গণতন্ত্রের উত্তরণেরও প্রায় দুই যুগ আমরা প্রায় পেরিয়ে এসেছি। আপনি কি মনে হয় এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো, যেটা আমরা বলার চেষ্টা করছি যে রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশনাল শেপ আমাদের রাজনৈতিক দল কতটা নিল, কতটা তারা গঠনতন্ত্র, তাদের আদর্শ, তাদের পথ চলা, এইভাবে তারা অগ্রসর হচ্ছে? আপনার বিশ্লেষণ কি? আমি আওয়ামী লীগ দিয়ে ধরে, আওয়ামী লীগ দলটা হলো ভার্টিক্যাল, তারপরে উপর দিকে গেছে পিরামিড আকৃতির, ধরতে পারেন ত্রিভুজ। অর্থাৎ সাধারণ তৃণমূল মানুষেরাই আওয়ামী লীগকে শক্তিশালী করে রেখেছে এবং আওয়ামী লীগকে জীবিত, উজ্জীবিত এবং পড়ে যাওয়ার পরে আওয়ামী লীগ দাঁড়াতে পেরেছে এই কারণে। কিন্তু এখানে একটা অসুবিধা আছে। অসুবিধাটা হলো এই, পার্টি আমরা ভার্টিক্যাল, কিন্তু ডিসিশন আছে হরাইজন্টাল। চলে ভার্টিক্যালি, কিন্তু সিদ্ধান্ত আসে হরাইজন্টাল, উপর থেকে নিচে। সেখানে অসুবিধাটা হলো পার্টির ভিতরে গণতান্ত্রিক কেন্দ্রিকতা নেই। কারণ প্রথমে যদি আমি তৃণমূল ধরি ওয়ার্ড কমিটি, তারপরে যদি আমি ধরি ইউনিয়ন কমিটি, তারপরে যদি উপজেলা কমিটি, তারপরে জেলা কমিটি, তারপর কেন্দ্র কমিটি, তারপরে সভাপতি মণ্ডলী, তারপরে শীর্ষ নেতা। শীর্ষ নেতা এবং নেত্রী যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, আমাদের দেশে শুধু না, বিভিন্ন দেশে গ্রহণ করার জায়গায় ওঠা, কিন্তু এটা যদি নিজ পর্যায় থেকে মতামত নেওয়া হয় তাহলে সিদ্ধান্তগুলো সঠিক এবং শুদ্ধ হয়। আমাদের দেশে এটার অভাব আছে। আওয়ামী লীগ এটা প্র্যাকটিস করে, আওয়ামী লীগ প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিসের মাধ্যমে এটা সুচারুভাবে সম্পন্ন হচ্ছে কিংবা হয় নাই এটা বলার সময় আসেনি। তবে সাধারণত নিচের লেভেলের কর্মীরা উপরের সিদ্ধান্ত মেনেই চলে, কিন্তু সিদ্ধান্ত হলো সেখানে তাদের অংশীদারিত্ব থাকে না। এই জায়গাটা হলো দুর্বলতা, যার জন্য দেখবেন যে আওয়ামী লীগের সভানেত্রী আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তাকে দীর্ঘক্ষণ বক্তৃতা করতে হয়, কিংবা বিএনপির চেয়ারপারসন কিংবা জাতীয় পার্টির দীর্ঘক্ষণ বক্তৃতা কেন করতে হয়? কারণ যে প্রক্রিয়ার সিদ্ধান্ত হয় সেই প্রক্রিয়ার সাথে কর্মীরা জড়িত না থাকার পরে তাদের বোঝানোর জন্য এই এত সব কথা বলতে হয়, না হলে আমাদের নেতা নেত্রীদের এত কথা বলতে হতো না। যাই হোক, আমাদের এই বাংলাদেশের রাজনীতি এটা বৈশিষ্ট্য। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে এটা ভার্টিক্যাল। অন্যান্য দলও যদি বলি, তারা এক ব্যক্তি এসে তারপর দল গঠন করেছেন, তারা হরাইজন্টাল ওয়েতে করেছেন, কিন্তু এখনও তারা দেখা যাচ্ছে তারাও অনেকটা ভার্টিক্যাল পর্যায়ে চলে গেছে। তাদের দুর্বলতা কাটিয়ে উঠে, দুর্বলতা সম্পূর্ণভাবে কাটিয়ে উঠছে এমনটি বলা যাবে না, তবে দুর্বলতা কাটিয়ে উঠে তারা অগ্রসর হতে পেরেছে। এই জায়গা তাদের কৃতিত্ব বলেন, এই জায়গা তাদের সফলতা বলেন, সেটা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এইভাবে যদি আমি বিশ্লেষণ করি রাজনৈতিক দলগুলো নিয়ে, এটা আমাদের সংবিধান রাজনৈতিক দলের সংজ্ঞা কিন্তু দেওয়া আছে। আমরা ৭২ সনে লিখেছিলাম সংজ্ঞা কি, রাজনৈতিক দল একটা সংঘ বা অধিসংঘ, ব্যক্তি সমষ্টি নিয়ে চলবে, তাদের ভিন্ন মতামত থাকবে, তাদের স্বাতন্ত্র্যবোধ থাকবে, তারা পার্লামেন্টে যাবে কিংবা বাইরে থাকবে এবং তারা স্বতন্ত্র নামে চিহ্নিত হবে, স্বতন্ত্র আদর্শ নিয়ে। মোট কথা এখানে যে সেটা হলো। সেই আলোকে কি আমাদের রাজনৈতিক দলগুলো হলো যে বৈশিষ্ট্য লিখেছিলেন 1972 সালে? সেই আলোকে হয়নি। একটা কারণে, সেটা হলো, এটা খুব কথাটা বলা খুব কষ্টকর, কিন্তু বাস্তব সত্য হলো এই, কোনো রাজনৈতিক দল, এটা জর্জ ওয়াশিংটন তার বিদায়ী ভাষণে 1796 সনে তিনি কিছু কথা বলেছিলেন। সেখানে বলেছিলেন, রাজনৈতিক দলের যদি সরকারের সাথে বেশি ঘেঁষে যায় কিংবা অভ্যন্তরে প্রবেশ করে, তাহলে অশুভ চক্রের জন্ম হয়। সেই অশুভ চক্র যখনই জন্ম হয় দলের ভিতর, তখন দল শক্তিশালী হয় না,
বরং দল এবং সরকার দুটো দুর্বল হয়। সেই জন্য হয়তো সরকারের পরিবর্তন দেখি আমরা অনেক বছর ক্ষমতা থাকার পরও। আমি এই বিষয়ে আবার আপনার কাছে আসবো। আমি জিএম কাদের আপনার কাছে যেতে চাই। জাতীয় পার্টি এমন একটি সংগঠন 1986 সালের 1 জানুয়ারি জাতীয় পার্টি শুরু হলেও এখন আমরা যদি দেখি যে জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত হয়েছিল, যে জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনেকদিন জেলে ছিলেন, কিন্তু উনি এখনও যদি দেখি যে আমরা প্রায় ধরেন 14 আর 17 31 বছর উনি একাই চেয়ারম্যান, যদি জেলে থাকার কারণে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখেছি। তারপর জাতীয় পার্টি একটা অবস্থান করে রেখেছে বাংলাদেশের রাজনীতিতে। আপনি কি মনে করেন জাতীয় পার্টির ভিতরে এই প্রাতিষ্ঠানিকীকরণের চর্চা কি কখনো দেখেন বা কখনো করার চেষ্টা করেছেন? আপনি নিজেও শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আছেন। আমি জিনিসটাকে একটু অন্য দিক থেকে বলি। একটু আগে অধ্যাপক হারুন রশিদ সাহেব একটা কথা বলেছেন, আওয়ামী লীগের কথা উদাহরণ দিয়ে উনি বলেছেন যে ওখানে জনগণের চিন্তা, চেতনা, আদর্শ, রীতিনীতি এগুলো ধারণ করেছে জন্য আওয়ামী লীগ জনপ্রিয় দল হিসেবে এতদিন টিকে আছে এবং ৬৭ বছর পার করছে। আমি বলতে চাই যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যারা মোটামুটি জনসমর্থন পায় তারা সকলেই জনগণের চিন্তা, চেতনা, তাদের আদর্শ, রীতিনীতি এগুলো ধারণ করে, তারা ধারণ করে এবং সেই হিসাবে নিজেকে জনগণের সামনে তুলে ধরলেই তারা পপুলার দল হয়। সেই হিসাবে বিএনপি যেটাই হোক তাদেরও কিন্তু জনগণের আছে এবং একই সঙ্গে জাতীয় পার্টিরও একই বিষয় যে এগুলো থাকে এবং এগুলোর কারণেই এই পার্টিটার এই কালচারটার ধরে আছে জন্য জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণ যেভাবে চিন্তা করে, যেভাবে তাদের আচার ব্যবহার, তাদের সঙ্গে তারা সামঞ্জস্য রাখতে পারছে জন্যই এই দলগুলি মোটামুটি একটা জনসমর্থন পাচ্ছে। যারা এর চেয়ে বাইরে থাকে তারা সমর্থন পায় না। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা অনেক সময় অনেকেই বলেন যে আমাদের দেশের এই রাজনৈতিক দলগুলিতে গণতন্ত্রের চর্চা নেই, সেটার প্রভাব দেশের উপর পড়ছে। একটা জিনিস আমার ব্যক্তিগত ধারণা হলো, আমাদের দেশের মানুষ এখনো সামন্তবাদী চিন্তাধারার বাইরে উঠে আসতে পারেনি। এখনো আমাদের রাজা, প্রজা বা জমিদার শ্রেণী বা বড় শ্রেণী, ছোট শ্রেণী এই ধরনের এবং তাদের কথা শুনতে হবে এবং আমাদের পরিবারেও এখনো বড় ভাইয়ের কথা ছোট ভাই শুনতে হবে, বাবার কথা শুনতে হবে এবং তার যুক্তি থাক বা না থাক। এটা কিন্তু ওয়েস্টার্ন কালচারে এই ধরনের মনোবৃত্তি কম। আমাদের ওরিয়েন্টাল কালচারে এটা আছে এবং আমাদের দেশে যথেষ্টভাবে আছে এবং এর কারণে আমাদের রাজনৈতিক দলগুলিতে যেমন নেতা নির্ভর হয়ে যায়, অর্থ হলো আমরা ওই ধরনের মানুষ, আমরা নেতার উপরে নির্ভর করতে চাই এবং সেরকম লোককেই নেতা করতে চাই যে আমাদের পিতার মতো হবেন, যে আমাদের সব কিছু দিয়ে আমাদের বস হবেন এবং আমাদেরকে ডাইরেকশন দেবেন, আমরা কাজ করব। ফ্যামিলিভাবে আমাদের স্বভাবই এটা। কাজে সব দলেই কিন্তু ওই কারণেই আমরা চাই আর না চাই আমরা ওয়েস্টার্ন মানসিকতার লোক নই। আমাদের মানসিকতাটাই হলো যে আমরা ডেমোক্রেসি যদিও প্র্যাকটিস করছি, এটা ওয়েস্টার্ন কালচার, কারণ আমাদের মানসিকতা এখনও সামন্তবাদী মানসিকতা। সমস্ত দলে যেমন দেশেরও কিন্তু রাজনীতিতে যে গণতন্ত্র নিয়ে যে সংকটের কথা বলা হয়, এগুলোর কারণ হলো আমরা ব্যক্তিগতভাবে এমনকি যে 3টি বড় দলের কথাও বলেন, তাদের উপরে কিন্তু পারিবারিক একটি প্রভাবও কিন্তু আছে। ওইটা আমি বলছি যে সামন্তবাদীর এটা একটা জিনিস, সামন্তবাদী জিনিস কালচারের বা সংস্কৃতির এটাও একটা ব্যাপার হলো যে পরিবার বা বংশ বা রক্ত এগুলোকে ফলো করা আমাদের দেশে এবং এই আমাদের আশেপাশে বেশ কয়েকটি দেশে এটা প্রচলিত আছে। এটা ভালো বা মন্দ আমি বলছি না, মানুষের চাওয়া পাওয়াটা এই ধরনের যে রাজার ছেলে তাকে আমি রাজার মতোই দেখবো, সে যতই উপযুক্ত, পীরের ছেলে তাকে আমি পীরের মতোই দেখবো বা উনিই পীর হবেন। মানে এই ধরনের একটা কালচার আমাদের দেশে আছে, এটাকে আমরা ভুলে যাই অনেক সময়। এই কালচারের উপর বেসিস করে কিন্তু রাজনীতি গড়ে উঠেছে আমাদের এবং রাজনৈতিক দলগুলো যে গড়ে উঠেছে, আমরা অনেক সময় অনেক কথা বলি, যেটা কিছুদিন আগেও আমি বলেছি যে আমাদের আওয়ামী লীগের কথা উনি বলেছেন, একেবারে সেম আমাদের দেশের রাজনৈতিক দলগুলির মতাদর্শ বা নীতির কথা যদি বলেন, মোটামুটি 3টি বড় দল, 2টো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, আর একটি কিছুটা হলো আমরা নিচে যত কোনো সময় উপরে উঠে নিচে নামে যায়। এটা বিএনপির সঙ্গে আমাদের একটা কম্প্যাটিবিলিটি বলে, একজনের সঙ্গে একজন এরকম একটার সাথে একটা আছে আর কি। এরা ওদের ভোটারের আর আমাদের ভোটারদের মোটামুটি কমিউনিটি আছে, কিন্তু চরিত্রগতভাবে কিন্তু আমরা 3টি দলই এক। সেটা আমি বলছি বাস্তবে মধ্যপন্থী দল। এরা কিছুটা গণতন্ত্র না, গণতন্ত্রের কথা বলছে না, কালচারালি তারা হলো কিছুটা হলো তারা আমরা যেটা বলি সাম্প্রদায়িক, কিছুটা হলো ধর্মনিরপেক্ষ এবং এইটার কম্বিনেশনটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করে। মানে আমাদের দেশের শতকরা কাছাকাছি 80% মানুষ এই ধরনের চরিত্রের মানুষ। তারা একই সঙ্গে ধর্মকে পালন করে, আবার ধর্মের বাড়াবাড়িটাকে তারা পছন্দ করে না। কাজে এই ধরনের যারা ধর্মকে খুব বেশি গোড়াভাবে পালন করে তাদের সংখ্যা যেমন কম, আবার ধর্মের বাইরে যারা ধর্মনিরপেক্ষতাকে খুব বড় ধরনের পালন করে তাদের সংখ্যাও কিন্তু কম। কাজে এই ধরনের চরিত্রের 3টি দলই এই ধরনের চরিত্র ধারণ করছে। আওয়ামী লীগ এবং বিএনপি এবং জাতীয় পার্টি এখানে কিন্তু একই ধরনের চরিত্র। এখন কথা হলো যে আওয়ামী লীগকে তারপরে আমরা লেফটিস্ট বা ওদের সঙ্গে বা কি
অনেক উদারপন্থী মনে করি বা ধর্মনিরপেক্ষভাবে চিন্তা করা হয় অনেক সময়। এই চিন্তাটার কারণ হলো তাদের মানে বার্ডস অফ দ্য সেম, অথবা কি বলবো আমি, যে যারা আদর্শ না বা শুরু থেকে একই তারা ধরনের যেভাবে মানুষ, চলেছে। না আমার ম্যান ইজ নোন বাই দ্য ফ্রেন্ডস অথবা বাই দ্য কোম্পানি হি কিপস। মানে ওরা সবসময় যে কোনো কারণে হোক লেফটিস্ট বা কিছুটা এই ধরনের এলিমেন্টসদের সঙ্গে তাদের একটা নির্বাচনের ক্ষেত্রে একটা আতাত হয়ে আসছে। কাজে তাদেরকে যখন আমরা লেফটিস্টের সঙ্গে দেখি মনে করি তারাও ওই ধরনের ভাবধারার লোক, তারা কিন্তু মধ্যপন্থী ভাবধারার লোক। আর এটার এগেনস্টে যে আমাদের দেশে যে রক্ষণশীল ভাবধারার লোক, তারা যে কোনো কারণে হোক, বিএনপি যখন তৈরি হয়েছে বিএনপির সঙ্গে তারা শেল্টার নিয়েছে, বিএনপির মানে ওই অংশটার সঙ্গে যারা আওয়ামী লীগের কে পছন্দ করেনি যে কোনো কারণে, আবার যারা রাইটিস্ট কোনো কারণেই আদর্শগতভাবে তারা এই লেফটিস্টদের থেকে দূরে থাকতে চায়, ফলে তারা এসে ওই বিএনপির সঙ্গে গা ঘাসাঘাসি করে দাঁড়িয়ে গেছে। ওখানে তাদের সেই জন্য তারা সাম্প্রদায়িক হিসেবে তাদের নাম হয়ে গেছে। তারা নিজেরা সাম্প্রদায়িক দলের ভিতরের গণতন্ত্র আমি সেটা বলছি না, আমি ক্যারেক্টারটা বলার জন্য এটা বললাম। সেকেন্ড হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি কিন্তু একসময় বিএনপিকে রিপ্লেস করেই ওখানে জাতীয় পার্টি এসেছিল, আবার বিএনপি যখন উঠে গেছে জাতীয় পার্টিটা কমে গেছে, কিন্তু চরিত্র একই। এবং সেই কারণেই রাইটিস্ট পার্টির সঙ্গে এখানে তাদের যে ইলেকশনের কারণে অন্য কারণে জোটা, তখন সকলে দেখছে যে এরা রাইটিস্টদের সঙ্গে মিলে কাজেই এরা রাইটিস্ট পার্টি। বেসিক্যালি এরা পার্টি যদি রাইটিস্ট হতো তাহলে এত সমর্থন পেত না, যতটুকুই পাচ্ছে তারা, কারণ হলো তারা মিড পাথের। আর যেটা বলছি পার্টির কথা, যেটা বললাম, পার্টিতে আমরা যতই চেষ্টা করি, যেভাবেই করি, যখনই ছিল স্বাধীনতার পর থেকে যে কোনো সরকার, যে কোনো দল, সব দলই মোটামুটি ডিক্টেটোরিয়াল ওয়েতেই চালু ছিল, এখনো আছে। দল পরিচালনা সবসময় ছিল। উনি যেটা বলেছেন যে উপর থেকে নির্দেশ আসবে, আমরা নির্দেশ মেনে চলবো, উই আর সোলজার্স, এবং ওনাকে আমরা একটা ওই আসনে বসাতে চাই এবং ওনার গুণগান করা বেশি করা অর্থ হলো ওনাকে আমরা হাইলাইট করে উপরে উঠে দিতে চাই রাজা বাদশার মতো, যে ওনার কথার কোনো ভুল হবে না, উনি যেটা বলবে সেটা হলো সর্বসত্য, ওনার জন্য আমরা জীবন দেব। এই একটা ওই যে রাজতন্ত্রের বা সামন্তবাদী তন্ত্রের যে একটা আমাদের দেশের একটা কালচার, এটা আমাদের রাজনীতিতে এখনো ব্যাপকভাবে আছে এবং এটা হয়তো স্লোলি যাবে। হাইব্রিডের কথা আর একটা কথা একটু আগে যেটা বলা হলো, ওখানেও আমার প্রশ্ন হলো হাইব্রিড কিন্তু আসবে। হাইব্রিডকে আমরা সবসময় খারাপ বলি। হাইব্রিড আমাদের সোসাইটিতে বিভিন্নভাবে বিভিন্ন সময় এসছে। আমাদের সোসাইটি কেন, আমাদের সায়েন্টিফিক বা যে কোনো জায়গায় এটার সঙ্গে ভালো বা খারাপের প্রশ্ন এখানে আসে না। ইট ইজ এ ন্যাচারাল কনসিকুয়েন্স। হাইব্রিডকে অনেক সময় আমাদের দেশের অনেক এগ্রিকালচারাল ফুড যেটা হাইব্রিড, এগুলোকে আমরা বলি খারাপ, বাট তারপরেও তো আনছি আমরা এবং পৃথিবীব্যাপী চলছে, বিভিন্ন জায়গায় এগুলো চর্চা হচ্ছে। কাজে হাইব্রিড খারাপ ভালো এটা পরের কথা, এটা হলো ইটস এ ম্যাটার অফ ওপিনিয়ন, বাট ইটস এ রিয়ালিটি। এটা ডেভেলপ করবে। মানুষের যখন একটা দল ভালো সামনের দিকে এগিয়ে যায়, একটা শিক্ষিত মানুষ, অত্যন্ত অনেক ভালো ভালো গুণ আছে, হয়তো লিডার তার কাছে মনে হলো এই লোকটা আমার দলের জন্য ভালো কন্ট্রিবিউট করতে পারবে, হোয়াই নট আই টেক হিম, তাকে নিয়ে আমি এখন যারা অনেক দিন থেকে আছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের ভ্যালুতে বলবে যে আমরা এত কষ্ট করলাম, আমরা জেল খাটলাম, আমাদের এত কষ্ট হলো, এতভাবে আমরা করলাম, কিন্তু শেষ পর্যন্ত এসে উনি উড়ে এসে জুড়ে বসে গেল, তাদের কাছে এটা খারাপ। তো এখন how it will be evaluated by the total community, that is something else, but it is a reality. It will come, it will remain like this. এখন আমরা এদেরকে বাদ দিতেও পারবো না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের কালচার এবং এটা স্বাভাবিকতেই আমি মনে করি এটাই, যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলি যে গণতন্ত্রের অভাব, এটা আমাদের স্বভাবজাত চরিত্র, আমাদের সংস্কৃতির মধ্যে এটা আছে যে আমরা রাজা বাদশার আন্ডারে থাকতে পছন্দ করি, আমরা বড় ভাইয়ের আন্ডারে থাকতে পছন্দ করি, আমরা বাপের আন্ডারে থাকতে পছন্দ করি। আমাদের সোসাইটি এরকমভাবে গড়ে উঠেছে এবং আমাদের দলগুলোতে গণতন্ত্রের চর্চা হয়তো আসবে এক সময়। আস্তে আস্তে এই কালচার পরিবর্তন হচ্ছে, অনেক দেশে হয়েছে, ভারতে অনেক সময় অনেক ক্ষেত্রে এখন কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমাদের দেশে হয়তো ইন কোর্স অফ টাইম দেশের রাজনীতিতে বা দেশের উন্নয়নে বা মানুষের ভালো করার ক্ষেত্রে সেটি কতটা পজিটিভ বা ইতিবাচক, আমি দুজনের কাছে এই প্রশ্নের জবাব শুনবো বিরতির পর। দর্শক থাকুন আমাদের সঙ্গে আছেন জেএম কাদের, জাতীয় পার্টির নেতা, এবং অধ্যাপক আবু সাইদ, সাবেক তথ্যমন্ত্রী। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো, এ নিয়ে আমাদের সঙ্গে আছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জেএম কাদের। আমরা কথা বলছিলাম দুজনের সাথে। আমি যদি অধ্যাপক আবু সাইদ আপনার কাছে ফিরে যাই, আসলে প্রতিষ্ঠান যে হলো না বা এই যে হচ্ছে করেও আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেখছি না রাজনৈতিক দলগুলো, তাতে করে আমাদের গণতন্ত্র বা দেশের উন্নয়নে তার কি প্রভাব আপনি দেখেন? এর প্রভাব তো পরে দেখা যাবে, আগে দেখতে হবে যে ইনস্টিটিউশন কাকে বলে। আমরা যেমন বলতে পারি, ধরেই নিতে পারি, বহু রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন রাষ্ট্র একটা ইনস্টিটিউশন। রাষ্ট্র ইনস্টিটিউশন এবং রাষ্ট্রের হাত আছে, পা আছে, সব কিছু আছে, বিভিন্ন রাষ্ট্রযন্ত্র আছে, সেগুলো নিয়ে রাষ্ট্র চলে।
পলিটিক্যাল পার্টিগুলো সেখানে কিভাবে ইনস্টিটিউশন হবে। ইনস্টিটিউশন পলিটিক্যাল পার্টিগুলো হতে গেলে তার কতগুলো নির্দিষ্ট কতগুলো কাজ আছে। যেমন কি কাজ, যে নীতি নির্ধারণের ক্ষেত্রে পুরো একটা পার্টির ভিতরে পুরো একটা সেল কাজ করবে। যেমন ৬৬ বঙ্গবন্ধু যখন ৬ দফা করে সেই সময় তার বঙ্গবন্ধু বলেছেন, কিন্তু তার পিছনে ছিল পুরো একটা টিম সেল হিসেবে কাজ করেছে। রেমান সোহান, কামাল হোসেন, তারপর অনেকের নাম বলা যায় বলছে। হ্যাঁ, সেইভাবে একটা ইনস্টিটিউশন পলিটিক্যালি আসলে তার নীতি আদর্শ কিভাবে বাস্তবায়ন হবে সেটা পরিষ্কার আনতে হবে। আওয়ামী লীগ এই জায়গাটা একটা সফল একটা রূপকল্প দিয়ে তারা কিন্তু একটা মোটামুটিভাবে পলিটিক্যালাইজ করার সাথে সাথে ইনস্টিটিউশনালাইজ করারও একটা কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছে। সেই পদক্ষেপ কতখানি কার্যকর হয়েছে, কত মানুষ অংশীদারিত্ব পেয়েছে সে ভিন্ন কথা, কিন্তু তারা মানুষের সামনে রূপকল্প দিয়েছে। এই রূপকল্পের ভিতর থেকেই আলটিমেটলি সাধারণ মানুষ তারা কিন্তু দেখতে পাচ্ছে তাদের কতখানি উন্নতি হচ্ছে, যে কথা আপনি বলেছেন, কিংবা কতখানি উন্নয়ন হচ্ছে। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ রোল মডেল, কিন্তু উন্নয়নের সবটা না। উন্নয়নের সাথে সাথে থাকতে হবে মানুষের জীবনের নিরাপত্তা, তার মৌলিক চাহিদাগুলো পূরণ, তার সাথে সাথে থাকতে হবে যেটা হলো সবচেয়ে বড় কথা, সেটা হলো তার মত প্রকাশের স্বাধীনতা এবং মানুষ হিসাবে বেঁচে থাকার যতগুলো প্রয়োজন, চিন্তা চেতনা এবং বাহ্যিকভাবে যা কিছু প্রয়োজন সব কিছু অবলীলাক্রমে ভয়ভীত শূন্যভাবে যদি তারা পায় এবং সেই পাওয়ার লক্ষ্যে যদি ভয় না থাকে এবং নির্দ্বিধায় তারা এগিয়ে যেতে পারে, তাহলে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো একটা ইনস্টিটিউশনে পরিণত হচ্ছে। এবং সবচেয়ে বড় আমাদের দোষ যে যেখানে বাধা, রাজনৈতিক দল যারাই ক্ষমতা আমরা আসি, উইনার্স টেক অল। আমরা যারা বিজয়ী হই আমরা সব আমরা নিয়ে যাই, জুয়ো খেলার মতো। এটা আমি পেলাম, আমি সব নিয়ে গেলাম। এই যে সব নিয়ে যাওয়ার কালচার, এটা কিন্তু ইনস্টিটিউশন হওয়ার কালচার না। ইনস্টিটিউশন হলে ভিন্ন ভিন্ন মতের সঙ্গে, দলের সঙ্গে তাদের থাকতে হবে, তাদের সংশ্লিষ্ট থাকতে হবে এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা এবং তাদের সঙ্গে যে কোনোভাবেই একটা সূত্র, যোগসূত্র থাকতে হবে। এই জায়গাগুলো আমাদের গ্যাপ আছে, সার্বিকভাবে গ্যাপ আছে। এই গ্যাপগুলো পূরণ হবে তখনই যখন আমরা এগুলো থেকে ঊর্ধ্বে উঠে প্রকৃত অর্থেই সবাইকে নিয়ে আমরা এগিয়ে কমপ্লায়েন্সের মতো সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবো। তখন কিন্তু সব দলগুলো ইনস্টিটিউশনালাইজ হয়ে উঠবে। আমি জাতীয় পার্টির নেতার কাছে প্রশ্ন করতে চাই, কখনো কি এই মূল্যায়ন করেন আপনারা জাতীয় পার্টি হিসেবে প্রতিষ্ঠান হলো না? জাতীয় পার্টি এমন একটি দল 1986 সালে যখন হয় তখন ক্ষমতা থেকে একটি দল গঠন করা হয়েছিল এবং তার মাত্র 5 বছরের মধ্যে গণ অভ্যুত্থানে সেই দলের পতন হয়েছে 91 সালের 90-এর শেষে ডিসেম্বরে এসে। তাহলে সেই দলই টিকে থাকা, কখনো কি বিশ্লেষণ করেন আপনারা যে কেন এই দলটা টিকে থাকলো? আপনি কিছুটা বলার চেষ্টা করেছেন যে মানুষের চেতনা ধারণ করতে পেরেছিল হয়তো, কিন্তু প্রতিষ্ঠান হলো না, কিন্তু দলটা টিকে থাকলো। এমনকি এখন একটা আনুষ্ঠানিক বিরোধী দলেরও মর্যাদা পেল এইবার, যদি যে নির্বাচন নিয়ে অনেক কথা থাকলো, এটি কখনো মূল্যায়ন করার চেষ্টা করেন কিনা নিজেরা, বা কোনো ভাবেন কিনা এইভাবে? প্রথমে আমি একটা কথা একটু দ্বিমত করতে চাচ্ছি। রাজনৈতিক দলগুলি প্রতিষ্ঠান হয়নি এ কথার সঙ্গে আমি একমত নই। আমি কেন বলছি প্রতিষ্ঠান? আমি বলছি প্রতিষ্ঠান কিছুটা, মানে যা রাজনৈতিক দলের কিছুটা বা এটার কথা বলছি না, প্রতিষ্ঠান হয়েছে এটা আমি এটা বলতে চাই। কেননা আমি যেটা একটু আগে উনি যেটা বলেছেন, আমাদের শ্রদ্ধেয় শাহিদ ভাই যেটা বলেছেন, সেটা হলো যে প্রতিষ্ঠানের জন্য কি লাগে, লক্ষ্য উদ্দেশ্য বা নীতি আদর্শ, আর একটা হলো সাংগঠনিক কাঠামো। এগুলো প্রত্যেকটা দলেরই আছে এবং তা লক্ষ্য উদ্দেশ্য আছে, সাংগঠনিক কাঠামো আছে এবং স্পষ্ট কিছু কথা বলা আছে, কিছু জিনিস হয়তো অস্পষ্টভাবে আছে, কিছু জিনিস হয়তো যেটা হয়তো আমরা পছন্দ করি না সেটাও আছে, বা তারা না বললেও সেটা হয়তো আমরা পছন্দ করছি কিন্তু আছে, এবং তাদের সাংগঠনিক কাঠামো আছে। কাজে প্রতিষ্ঠান তারা হয়েছে। যেটা সমস্যা সেটা হলো রাজনীতিকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার জন্য, রাজনীতিকে সঠিক ধারায় রাখার জন্য, রাজনৈতিক দলগুলিকে সঠিক ধারায় রাখার জন্য রাজনৈতিক দলের বা রাজনৈতিক সিস্টেমের কতগুলো প্রতিষ্ঠান থাকে, এগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্সে করার জন্য আমরা সেই সঠিক ধারায় নিয়ে যাওয়া বা সঠিক ধারায় ধরে রাখার জন্য যে প্রতিষ্ঠান, এগুলো করে আমরা রাজনৈতিকভাবেই এস্টাবলিশ করতে পারিনি। এটা দলের হয়তো সার্বিক ব্যর্থতা, আমাদের দেশের সার্বিক ব্যর্থতা, কিন্তু রাজনৈতিক দল এটার জন্য
মানে দায়ী এই জন্য যে তাদের উপর কিছুটা হলো দায়িত্ব ছিল, কিন্তু সাংগঠনিক তারা যে কোনো প্রতিষ্ঠান হয়নি, তারা যে এতদিন দেশ চালিয়ে যাচ্ছে না বা দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছে না, সেটা ঠিক নয়। কিন্তু তাদের যে সমস্যা যেগুলো একটু আগে উনি বলেছেন, সেই সমস্যাগুলো বিভিন্ন জায়গায়, যেমন জবাবদিহিতার অভাব, যার কারণে হয়তো আমরা সুশাসন পাচ্ছি না, নিরাপত্তার অভাব হচ্ছে, দুর্নীতির বিস্তার হচ্ছে, এগুলো জায়গায় যে কন্ট্রোল, চেক অ্যান্ড ব্যালেন্সের কন্ট্রোল থাকার দরকার ছিল। এটার জন্য যে রাষ্ট্রীয় পর্যায়ে যে সংগঠন বা প্রতিষ্ঠানগুলি ছিল, ইনস্টিটিউশনস, সেগুলোকে আমরা সঠিকভাবে তৈরি করতে পারিনি, সঠিকভাবে রাখতে পারিনি, বা যতটুকু তৈরি করা হয়েছিল সেটাকে আমরা সঠিক মানে ধরে রাখতে পারিনি। তো এইটার ব্যর্থতা সার্বিকভাবে দেশবাসীর এবং রাজনৈতিক দলের সার্বিকভাবে, কিন্তু সাংগঠনিকভাবে প্রতিষ্ঠান রাজনৈতিক দল হয়নি। আমি বাই ডেফিনেশন আমি মনে করি এইটা কথার সঙ্গে আমি একমত নই। আচ্ছা, জাতীয় পার্টির কথা বা অন্যান্য পার্টির কথা, যারাই টিকে আছে, তারা টিকে আছে যে কোনো কারণেই হোক, তাদের কাছে জনগণের কিছু না কিছু একটা সমর্থন বা কিছু না কিছু হলো সহানুভূতি জনগণের পাচ্ছে, যারা তারাই টিকে থাকতে পারছে, যারা পারছে না তারা চলে যাচ্ছে। আর একটা প্রসেসে রাজনৈতিক দলগুলি এলিমিনেটেড হয়ে যায়। এটা নতুন একটা কথা বলছি, যেটা হয়তো অনেক সময় আলোচনা হয় না। সেটা হলো আমাদের ইলেকশন সিস্টেম। আমাদের সেই ইলেকশন সিস্টেমটা এমন যে উইনার একটা ভোট যে পাবে সেই উইন করবে। এখন দেখা যাচ্ছে যে সমর্থক গোষ্ঠী অনেক ধরনের দল আছে, যাদের সমর্থক গোষ্ঠী সারা দেশ মিলে মোটামুটি আছে, কিন্তু কোনো একটা সেন্টারে গিয়ে সেটা কনসেন্ট্রেটেড নয়, তার ফলে তারা কোনো জায়গায় জিততে পারছে না। এখন যখন তারা ইলেকশনে বারে বারে পরাজিত হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই সমস্ত দল আর রাজনীতিতে থাকতে পারছে না। যে যারা এই ধরনের সব জায়গায় কনসেন্ট্রেটেড জনসমর্থন আছে, তারাই শুধু টিকে থাকতে পারছে, এবং অন্যান্য দলের লোকগুলি তখন সেই দলে জয়েন করছে, অথবা তাদের সঙ্গে জোট করে তারা নির্বাচনে অবতীর্ণ হতে বাধ্য হচ্ছে। এবং এই জোটের এমন একটা পর্যায়ে গিয়ে নিজেদের জোটের যেতে গিয়ে তারা নিজেদের সিম্বল পর্যন্ত তারা ব্যবহার করতে পারছে না, কারণ তাদের সেই অবস্থানও নেই। তো এইভাবে করে রাজনৈতিক দলগুলি ইন দ্য প্রসেস অফ এলিমিনেশন, এই ধরনের সব দল এলিমিনেট হয়ে লাস্ট অফ অল হয়তো দুটো জোট এবং সেই জোটের শীর্ষস্থানীয় দলগুলি শেষ পর্যন্ত সার্ভাইভ করবে। এটা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে এটা হয়েছে। আমাদের দেশের যে ইলেকশন সিস্টেম, যেটা প্রপোর্শনের সিস্টেম করা হয়েছে, এটাকে বাদ দিয়ে মানে প্লুরালিজম আনার জন্য, মানে মাল্টি পার্টি ডেমোক্রেসি টিকিয়ে রাখার জন্য, যেটা প্রপোর্শনাল সিস্টেম এখন ইউরোপ টিরোপ বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে। আমাদের এই সিস্টেম যেসব দেশে আছে, আমেরিকায় 2 পার্টি সিস্টেম হয়ে গেছে, ইংল্যান্ডে অলমোস্ট 2 পার্টি সিস্টেম হয়ে যাচ্ছে, ভারতে 2 পার্টি সিস্টেমে চলে যাচ্ছে অলমোস্ট। আমরাও ইজ এ কোশ্চেন অফ টাইম দুটো পার্টি সার্ভাইভ করবে। এটা এক ইলেকশন 2 ইলেকশন পরে আর কোনো পার্টি হতে থাকতেই পারবে না, কেননা আমাদের ভোটগুলো এই আর একটা জিনিস। তো এইগুলো জিনিস দেখে, এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলির দায়িত্ব ছিল এইগুলোকে এই দায়িত্ব মানে রাজনৈতিক দলগুলিকে ট্র্যাকে রাখা, তার মধ্যে একটা হল ইলেকশন কমিশন সত্যিকার অর্থে, বা এই ধরনের আরো কিছু দুর্নীতি দমন কমিশন, বা আরো কিছু যেগুলো চেক অ্যান্ড ব্যালেন্স রাখার জন্য যেগুলো প্রতিষ্ঠান, সংসদে জবাবদিহিতা, আর সংসদ একটা বড় জিনিস, আমাদের কি বলবো, প্রেস স্বাধীনতা, এগুলো কতগুলো জিনিস, এগুলোকে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান হিসেবে তারা দাঁড়িয়ে যেতে বাধ্য হবেন। যতটুকু তাদের ল্যাকিং আছে সেটা তারা তখন সেই ল্যাকিংটা কাটিয়ে উঠতে পারবে। কখনো মূল্যায়ন করেন কিনা জাতীয় পার্টির অস্তিত্ব টিকে থাকলো যে সেই জন্য? না, এটা মূল্য হলো জাতীয় পার্টির অস্তিত্ব এখন পর্যন্ত যেটা ঠিক আছে, সেটা হলো মানে এর জাতীয় পার্টির পরবর্তীতে যারা এসছে তাদের প্রতি যে মানুষের বিরূপ মনোভাব, নেগেটিভ, যে যার পরে আসলো, কথার কথা বলছি, বিএনপি আসলো, বিএনপি দেখা গেলো গভর্নমেন্ট জাতীয় পার্টির চেয়ে খারাপ দিছে, মানুষ বললো জাতীয় পার্টি তো ভালো ছিল। আবার আসলো আওয়ামী লীগ, আরে আওয়ামী লীগ তো এটা এমন কিছু ভালো না, তাহলে তো জাতীয় পার্টি ভালো ছিল। এই যে একটা নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য পিপল হু আর রানিং আর হু কেম আফটারওয়ার্ডস, এটা একটা জাতীয় পার্টির বড় ধরনের একটা ভোট ব্যাংক। যারা দেখেছে বা শুনেছে তারা বলছে যে এরা তো ওনার চেয়ে ভালো কিছু করতে পারলো না, ওনারা তো অনেক বড় বড় কথা বললো, কিন্তু আলটিমেটলি গিয়ে তো জাতীয় পার্টি ভালো ছিল। এই যে একটা রেসিডুয়াল একটা মানে নেগেটিভ ভোট, এই জিনিসটা নেগেটিভ টু দ্য আদার পার্টিস, সেটার সুফল জাতীয় পার্টি পেয়েছে, এখনো পাচ্ছে। মনে না, ওনারা তো ভালোই চালিয়েছে, ওনাদেরটা তো খারাপ না। যখন ওনাদেরকে দেখেছে, যখন দেখেনি তখন তারা জাতীয় পার্টির উপর হয়তো অনেকে বিরূপ ছিল। এটা একটা বড় কারণ আমি মনে করি জাতীয় পার্টি টিকে থাকে। আমি অধ্যাপক আবু সাইদের কাছে জানতে চাইব, এই যে জি এম কাদের বললেন, বা আমরা আপাতত দৃষ্টিতে এটাই মনে হয়, তাহলে এই যে আওয়ামী লীগ সব থেকে প্রাচীন দল, যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, তাদের সঙ্গে টিকে আছে বা প্রতিযোগিতায় তাদের মুখোমুখি হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা করছে এবং কখনো কখনো তাদেরকে হারিয়ে দিয়েছে, এমন দুটি দল এখন যদি আপনি দেখেন, ফার্স্ট সেকেন্ড থার্ড বা অ্যামাং দ্য অল আদার পলিটিক্যাল পার্টি, তারা দেখবেন যে তারা এই দুটি দল যে টিকে থাকলো, আওয়ামী লীগের মতো এরকম পুরাতন দল, তাহলে আওয়ামী লীগের মূল্যায়ন কী হবে? তাহলে এই যেটা জি এম কাদের দাবি করলেন যে আওয়ামী লীগ এসে দেখেছে যে বিএনপি জাতীয় পার্টি বা জাতীয় পার্টি তার থেকে ভালো, সেই জন্য এখন জাতীয় পার্টি বিরোধী দলের আসনে এসে, আপনার মূল্যায়ন কি? আপনি কীভাবে দেখেন একজন আওয়ামী লীগের পুরাতন কর্মী হিসেবে? আপনিও আওয়ামী লীগের সঙ্গে বহু বছরের সম্পর্ক আপনার। জি এম কাদের ভাই একটা কথা বলেছেন, সেখানে আমি বলতে চাই, দল যদি
সার্বিক অর্থেই প্রতিষ্ঠান হয়, তাহলে সে ওয়াচডগের মতো কাজ করবে। আচ্ছা, সেখানে তাহলে ওয়াচডগের মতো কাজ করলে কি দুর্নীতি হতে পারে? হতে পারে না। প্রাতিষ্ঠানিক রূপ বলে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ন্ত্রণের কথা, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, সেটা হচ্ছে কেন? কালো টাকা পাচার হচ্ছে কেন? তারপরে হলো এই যে মাদকের কথা আজকে বলেছেন, জিরো টলারেন্স, এগুলো হচ্ছে কেন? তাহলে কেউ না কেউ এটা করছে। হ্যাঁ, তাহলে এবং তার সঙ্গে দলের লোক আছে। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই বলেই, ছিন্ন ভিন্ন একটা অবস্থার ভিতরে আছে বলেই এগুলো হচ্ছে। সেজন্য দলের কাঠামো চাই থাক, সেই কাঠামোগুলো আবার দেখতে হবে গুণে ধরেছে কতখানি, কাঠামোটা কতখানি শক্তিশালী, নিজ পর্যায় থেকে উচ্চ পর্যায়ের কাঠামোগুলো কত শক্তিশালী এবং কোন কোন গ্রহণযোগ্য লোক নিয়ে করা হয়েছে কিনা। মানে এটা কি অধ্যাপক অবশ্যই এমন যে ওয়ার্ড কমিটির কোনো নেতা যদি কোনো দুর্নীতি বা অসৎ কাজের সঙ্গে যুক্ত থাকে, ইউনিয়নের নেতারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ইউনিয়ন পরিষদের কেউ থাকলে জেলার নেতারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এমনকি জেলা পর্যায়ে যদি কেউ দুর্নীতি বা অসৎ কাজের সঙ্গে যুক্ত হয়, কেন্দ্রীয় নেতারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার শেষ পর্যন্ত এসে আমাদের দলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাড়ে সব পড়ে। আচ্ছা, সমস্ত দোষ বলেন সব এসে ঘাড়ে পড়ে। ভালোটা তো আছেই। এখন বিষয় হলো যে আমাদের দলের যেটা অসুবিধা, সেটা হলো যে ট্রেনের ইঞ্জিন চলছে 160 কিলোমিটার বেগে ঘন্টায়, আর বগিগুলো সব পিছনে পড়ে আছে। বগি পিছনে থাকে কিন্তু ছুটে গেছে, বগিগুলো যাচ্ছেই না। অর্থাৎ সেটা তো প্রতিষ্ঠান না হওয়ার কুফল। বলতেছি, হ্যাঁ, আমি সেই কথা বলছি যে প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই বলেই আজকে বগি আর ইঞ্জিন একসাথে যাচ্ছে না। প্রধানমন্ত্রী যে সততা, যে নিষ্ঠা নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, তার দলের নেতারা সেভাবে চলে না। আমি যেটা বলতে চাই, উনি যেভাবে এগোতে চান সেইভাবে ওনার অগ্রযাত্রা, বরং এই যে বিভিন্ন কম্পার্টমেন্ট আছে, এই কম্পার্টমেন্টের যে সমস্ত লোকজন আছে, তাদের অদক্ষতা হোক, অযোগ্যতা হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মেলাতে পারছে না। এই তাল মেলাতে না পারার ফলেই প্রাতিষ্ঠানিক কোনো রূপ আমরা দেখতে পাচ্ছি না। আমি এর সঙ্গে যে প্রশ্নটা করেছিলাম যে জাতীয় পার্টির এই যে টিকে থাকা এবং অবস্থান থাকা, বা বিএনপি আর আওয়ামী লীগের যে বড় দল বা প্রাচীন দল, এইটির মূল্যায়নটা শুনবো বিরতির পর। আমি এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, বিরতির পর এসে আমি এটার উত্তর শুনবো। দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমরা আলোচনা করছি রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান হলো এই বিষয়ে। আমাদের সঙ্গে আছেন জি এম কাদের এবং অধ্যাপক আবু সাঈদ। অধ্যাপক, আমি আপনার কাছে প্রশ্ন করে গিয়েছিলাম বিরতিতে, এই যে জাতীয় পার্টির থাকা বা আওয়ামী লীগের মতন পুরাতন প্রাচীন দলের সামনে প্রতিদ্বন্দ্বী এমন দুটি দল যাদের জন্ম হয়েছিল ক্ষমতায় থেকে, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে আওয়ামী লীগকে। তাহলে আওয়ামী লীগ কতটা প্রতিষ্ঠান হলো, বা এই দুটি দলেরই কতটা গুণ আছে যে আওয়ামী লীগকে এটা মানে প্রতিপক্ষ হিসেবে তাদের ফেস করতে হচ্ছে? আমাদের মোটা দাগে বুঝতে হবে আওয়ামী লীগটা কি। আওয়ামী লীগটা হলো সেন্টার অফ দ্য সেন্টার। আমি ধরে নেই সেন্টার অফ দ্য সেন্টার, মানে মধ্যপথে। মাঝে মাঝে আওয়ামী লীগ সেন্টার অফ দ্য রাইটে যায়, মাঝে মাঝে সেন্টার অফ দ্য লেফটে যায়। সেন্টার অফ দ্য রাইটে আওয়ামী লীগের অবস্থান খুব দৃঢ় না এবং সাথে নাই। যার সেন্টার অফ দ্য রাইটে একটা ভ্যাকুয়াম আছে। আচ্ছা, এই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য যেমন বিএনপি সুযোগটা নিয়েছে, তেমনি জাতীয় পার্টি, ঠিক আমি এই কথা বলবো না যে সেন্টার অফ দ্য রাইট বলবো না, আমি বলবো সেন্টার অফ দ্য রাইটের কাছাকাছি থেকেও ওনার ডানপন্থী হয়েও মধ্যপন্থীর কাছাকাছি আছেন। এই জায়গাটা কিন্তু জাতীয় পার্টির বৈশিষ্ট্য। ওনারা ডানপন্থী কিন্তু মধ্যপন্থীর কাছাকাছি আছে। আওয়ামী লীগ এখন মধ্যপন্থীর একটা আছে, যত যাই আলোচনা করুক না কেন। কারণ আওয়ামী লীগের এখনও কিন্তু অর্থনৈতিক ম্যানিফেস্টো হলো মিশ্র অর্থনীতি, আর মিশ্র অর্থনীতির রাজনৈতিক দল সবসময় মধ্যপন্থী হয়। আওয়ামী লীগের সেই মধ্যপন্থী রূপ নিয়ে আছে এবং সেন্টার অফ দি স্ট্রং রাইট এটা হওয়ার মতো বাংলাদেশে এখন অবস্থা নাই। সেন্টার অফ দ্য রাইট হতে হবে, বিএনপিকে হতে হবে, আর সেন্টার অফ দ্য রাইট প্লাস সেন্টার অফ দ্য সেন্টার এর পাশাপাশি থাকবে জাতীয় পার্টি, আর সেন্টার অফ দ্য সেন্টার যেটা সেটা আওয়ামী লীগ দখল করবে অ্যালং উইথ সেন্টার অফ দ্য লেফট।
সেজন্য কি আমরা বলি যে এখন বাংলাদেশের রাজনীতিটা দুইটা, একটা হলো আওয়ামী লীগ, একটা আওয়ামী লীগ বিরোধী সব, হ্যাঁ, কিন্তু সেখানে তো এখন ভাগাভাগি না, দেখি আমরা। আমি বলছি সেন্টার প্লাস সেন্টার অফ দি লেফট নিয়ে এখন কিন্তু আওয়ামী লীগ, আচ্ছা, লেফটকে বাদ দেয় না। লেফটের ভিতরে সবাই আছে এমনটি না, তারপরেও এই করোনা কিন্তু আওয়ামী লীগের মোটামুটি একটা স্বস্তিকর একটা অবস্থা আছে। আর এই জায়গায় সেন্টার অফ দ্য রাইট এটা দুর্বল হয়ে গেছে। এই দুর্বল জায়গায় সেখানে বিএনপির সঙ্গে ওনাদের কর্মসূচি এবং নীতিগত অনেক মিল থাকার পরেও ওনারা ওনাদের একটা অবস্থান করেছেন যে ইসলামী দলগুলো প্লাস পাশাপাশি জাতীয়তাবাদী দলগুলো এই সবগুলো নিয়েই একটা অবস্থায় আছে। বিএনপির মতো একেবারে উগ্র সাম্প্রদায়িক দল প্লাস মানে জাতীয়তাবাদী দল তাদের ভাষায় এই নিয়ে বিএনপির মতো ওনারা নাই। তারপরে জাতীয় পার্টি সহনে একটা এই অবস্থানে থাকার পর আমরা দেখছি যে জাতীয় পার্টি আবারও জোটগত রাজনীতির কথা ভাবছে, যে স্পেসটা আছে। আগামীকালই তারা নতুন জোটের ঘোষণা দেবে বলে আমরা পত্রপত্রিকায় বা আমাদের টেলিভিশন খবর দেখছি। জাতীয় পার্টির নেতা হিসেবে এইচএমের সাথে যদি আবার কোনো জোট করার দরকার হচ্ছে এখনই। আমি ভোটের কথা বলছিলাম যে ভোট না থাকলেও জোট দেখি আমরা। না, জোট করা হয় ভোটের জন্যই, আচ্ছা। এবং ভোটের দল থাকে তাদের কি আর তেমন ভোট থাকে না, ওটার ভোটের যেতেই থাকুক সেটার জন্যই উদ্দেশ্যই করা হয়। অনেক সময় লাভ হয়, অনেক সময় হয় না। আমি একটু আগে ওনার একটা কথার সঙ্গে একটু মিলিয়ে বলতে চাই, সেন্টার অফ দি সেন্টার পার্টি আওয়ামী লীগ হতে পারে একটু লেফট লিনিং, যে কোনো কারণে হোক তারা প্রথম থেকেই তাদের একটা লেফট লিনিং একটা পলিটিক্স ছিল এবং তার সঙ্গে মাইনরিটি কমিউনিটিসের ভোটের ব্যাপার ছিল। কাজে ওনারা যখন ওই অবস্থান নিয়েছেন তখন কিন্তু অটোমেটিক্যালি যেটা উনি ভ্যাকাম বলেন ওই ভ্যাকামে উনি হাত দিতে পারবেন না। নীতিগতভাবে মানুষ কিন্তু দুই ভাই হলো দুই রকম হতে পারে, কেউ হচ্ছে কনজারভেটিভ, কেউ হলো আপনার লিবারালস। একই পরিবারের দুই ভাই, তারা কিন্তু দুইজনকে এই ব্যাপারে তারা মিল হবে না তাদের। কাজে যে যখনই ওনারা লেফটের সঙ্গে মিল করেছেন তখন রাইটিস্ট যারা তারা ওনাদের থেকে দূরে সরে গেছে এবং তারা একটা প্ল্যাটফর্ম খুঁজছিল। যখন বিএনপি এসছে সেই প্ল্যাটফর্ম তারা পেয়েছে, যখন জাতীয় পার্টি আবার দাঁড়িয়েছে জাতীয় পার্টিকে সেই প্ল্যাটফর্ম পেয়েছে। তার মানে এই না যে বিএনপি রাইটিস্ট পার্টি অথবা জাতীয় পার্টি রাইটিস্ট পার্টি, বিকজ অপশন ছিল যে যারা বাইরে ছিল তারা একটা জায়গা খুঁজছিল, সেই জায়গাতে ওনারা জায়গাটা দিয়েছে। ওনারা আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগ ভার্সেস অন্য তা নয়, আওয়ামী লীগের সঙ্গে সবসময় লেফটিস্ট প্লাস ওই ওনাদের একটা ভোট ব্যাংক, ওইভাবে তো ওনার লেফট লিনিং পার্টিস নিয়ে একটা এক সাইড নিয়ে ওরা, ফলে বাকি সাইডটা টোটালি ভ্যাকাম। এখনো তাই ওনারা যখনই যত কিছু একসঙ্গে লেফটিস্ট রাইটিস্টকে মিলানো খুব কঠিন। হয়তো নেতাদেরকে মিলানো যায়, অনেক সময় নেতাদেরকে নিয়ে আমরা জোটের কথা যেটা তুমি বললেন আমরা আনতে পারি, কিন্তু তাদের ভোটারদেরকে যে তাদের পকেটে চলে আসবে এটা নট নেসেসারিলি। এখানে তারা এখানে সুস্পষ্টভাবে এই ভাগের মধ্যে মানুষের যারা রাইটিস্ট মানসিকতার মানুষ, একই ভাই লেফটিস্ট মানসিকতা লিবারাল মানুষের সঙ্গে তার এই একটা জায়গায় দ্বিমত থাকবে, রাজনৈতিক মতামত তারা হবে না। খুব ডানের দুই পার্টি দেখি আমরা, দুই অংশ যদি দেখি জাতীয় পার্টি এবং বিএনপি, আমরা কিন্তু তাদেরকে জোট হতে দেখেছিলাম, কিন্তু সেই জোট ভেঙে গেছে। এখন কি কখনো মনে হয় যে আওয়ামী লীগকে পরাজিত করতে হলে এই দুই শক্তি যদি এক হয় তাহলে আওয়ামী লীগ তো পরাজিত হতে পারে, তাহলে সেখানের পার্থক্য কোন জায়গায়? না, ওগুলো পার্থক্য, এগুলো আমাদের দেশের কোনো ইলেকশনই নীতি আদর্শের উপর ইলেকশন হয় না। এগুলো সবসময় ইলেকশন হয় যে আমরা মানুষের চোখে যেটা আমরা অনেক সময় ভুল করি, এটা যে হ্যাঁ ক্ষমতার জন্য রাজনীতি, ক্ষমতাই কিন্তু রাজনীতির মূল লক্ষ্য। আর একটা জিনিস আমরা যে বলি আমরা লেফটিস্ট আমরা রাইটিস্ট, আসল উদ্দেশ্য কিন্তু সুশাসন। আমি জনগণের কাছে যখন যাই যে আমি কমিউনিস্ট হিসাবে যাবো, সোশ্যালিস্ট হিসাবে, তখন আলটিমেটলি আমি জনগণকে বুঝাতে চাই যে এই নীতিতে তোমাকে আমি সুশাসন দেবো। আবার রাইটিস্ট যারা তারা বলে যে আমি এই নীতিতে তোমাকে সুশাসন দেবো। মানুষের কিন্তু চাহিদা হলো সুশাসন, ওই সুশাসনের জায়গাটায় গিয়ে তাদেরকে কম্পিট করতে হয়। কাজে এগুলো নীতিগুলো থাকে ভোটার করার জন্য, কিন্তু আলটিমেট প্রোডাক্ট ইজ সুশাসন। তো আমি এই কথা থেকে আরেকটা কথা আসি, একটু আগে যেটা নিয়ে কথা হলো রাজনৈতিক দল এবং ইনস্টিটিউশনস। রাজনৈতিক দলগুলোর কে ইনস্টিটিউশনকে ঠিক করবে না, ইনস্টিটিউশন রাজনৈতিক দলগুলোকে ঠিক করবে। এটার ব্যাপারে কিন্তু মুরগি আগে না ডিম আগে এই প্রশ্ন এসে যায়। কিন্তু রাজনৈতিক দলের উপরে দায়িত্ব হলো যে সঠিকভাবে নির্বাচন হোক, যাতে করে নির্বাচনে যে কালো টাকা বা আজে বাজে লোক যারা আমরা চাই না রাজনীতিকে ইনস্টিটিউশন করতে, যারা বাধা দিচ্ছে নানানভাবে সঠিক রাজনীতিকে বাধাগ্রস্ত করে, তারা নির্বাচনের মাধ্যমে চলে যাক, বা তাদের পরে তারা দুর্নীতি করলে দুর্নীতির জন্য সংসদ বা দুর্নীতি দমনের জন্য যে এজেন্সিগুলো আছে তাদের মাধ্যমে চলে যায়, মাদক করলে মাদক দ্রব্যের কারণে তারা চলে যাক। এই ইনস্টিটিউশনগুলো ঠিক করার দায়িত্ব হলো রাজনৈতিক দলের। এবং রাজনৈতিক দল যদি এটাকে ঠিক না করে তাহলে রাজনৈতিক দল সেখানে যেটা ফেল করলো সেটার ফলাফলে রাজনীতিতে গিয়ে আবার ওই ইনস্টিটিউশন
ইনস্টিটিউশনগুলো উইক হওয়ার কারণে রাজনীতিকে কলুষিত করছে। কাজে কিন্তু কে আগে করবে, কে আগে শুরু করবে, এটা বলা বড় মুশকিল। কেননা সাধারণত ধরে নেওয়া হয় রাজনৈতিক দল এটা করবে, কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যবশত এটা হয়নি, ভারতে হয়েছে। ভারতের রাজনৈতিক দলগুলি এটা ইনস্টিটিউশনগুলো ঠিক করার ব্যাপারে একমত ছিল, তারা এটা করে ফেলেছে। এখন তাদের মধ্যে আর এটা নিয়ে কোনো সমস্যা নেই। রাজনীতিতে যারা অপকর্ম করতে চায় তারা অটোমেটিক্যালি তারা এলিমিনেট হয়েছে। কাজেই রাজনৈতিক দলগুলিকে ইনস্টিটিউশন বলতে যেটা বোঝানোর মানে মানে যে ভালো রাজনৈতিক দল বা আদর্শ রাজনৈতিক দল এই ধরনের গড়ে তোলা ভারতের জন্য সহজতর হয়েছে। আমাদের জন্য ওই ইনস্টিটিউশনগুলো আমরা শক্তিশালী করিনি, বা যেটাও ছিল ভেঙে ফেলেছি। এই জন্য আমরা এখানে গিয়ে একটা বড় ধরনের মার খাচ্ছি। এটা এক জায়গায় এক সময় গিয়ে আমাদের মুরগি বা একটা ডিম কেউ না কেউ এগিয়ে আসতে হবে। আমি অধ্যাপক আবু সাঈদ যদি শেষ করেন যে তাহলে প্রতিষ্ঠান করতে হলে সুশাসন নিশ্চিত করতে হলে দলের কর্তব্য কি? দেখেন, 2 মিনিটে শেষ করেন। দল নীতি তৈরি করবে, দল কর্মপরিকল্পনা তৈরি করবে, দল রূপকল্প তৈরি করবে, আর সরকারের কাজ হলো এটা বাস্তবায়ন করা। আচ্ছা, সরকার যদি বাস্তবায়ন না করে তাহলে দল কিন্তু সরকারে যারা মন্ত্রী আছে কিংবা যারা আছে কর্মকর্তা তাদের রিকল করতে পারে আচ্ছা, এবং তাদেরকে বলতে পারে যে তোমার ওখানে তোমাকে দিয়ে আমার রূপকল্প বাস্তবায়ন হচ্ছে না। কারণ রূপকল্পটা জনগণের ম্যান্ডেট অনুসারে হয়। জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন করতে যে ব্যর্থ হবে সেই ব্যর্থ মন্ত্রী কিংবা যারা আছে সরকারকে সরিয়ে দিতে পারে। সরকার ভিতর থেকে সরিয়ে দিতে পারে কিংবা বাইরে থেকে সরিয়ে দিতে পারে। সে যাই হোক, আমার কথা খুব পরিষ্কার, দল প্রথম। দল যদি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় বিকশিত হয়, গণতান্ত্রিক সংস্কৃতি এবং কার্যক্রম সম্পূর্ণভাবে সুসম্পন্ন করতে পারে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারে কর্মীদের কাছে, জনগণের কাছে, তাহলে সরকারও বাধ্য হয়ে জবাবদিহিতা হবে এবং সুশাসন নিশ্চিত করতে পারবে। আচ্ছা, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু তাই যে আমরা চাই যে সুশাসন থাকুক দেশে এবং রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠান হয়ে উঠে মানুষের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা এবং সরকার যাদের ঠিকভাবে চলে তারও একটি ওয়াজযোগের কথা বলছিলেন অধ্যাপক আবু সাঈদ। এবং সংসদ কিন্তু সেই কাজ, যারা জনপ্রতিনিধি আছে তারা সরকারের জবাব দিতে। আমাদের সংসদীয় গণতন্ত্রে কিন্তু স্থায়ী কমিটিগুলো সেই জন্য যে সরকার কী করছে, মন্ত্রণালয়গুলো কী করছে। আমরা সেই জন্য প্রত্যাশা করি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল আছে তার সবই নিবন্ধিত নয়, সবই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, সবই কখনোই ক্ষমতার স্বাদ পায়নি। তারপর তারা নানাভাবে জোটে থেকে ভোটে না থেকেও অনেক সময় ক্ষমতার স্বাদ পায়। আমরা চাই রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠান হোক, গণতন্ত্র প্রতিষ্ঠানের রূপ পাক এবং মানুষ সুশাসনের সুবিধাভোগী হোক। আপনাদের দুজনকে ধন্যবাদ, জিএম কাদের এবং অধ্যাপক আবু সাঈদ। আজকের মতো শেষ করছি এই উপসংহার। আমরা দুজন অতিথি অধ্যাপক আবু সাঈদ এবং জিএম কাদেরকে ধন্যবাদ জানাই দর্শক আপনাদেরও যারা আমাদের সঙ্গে ছিলেন। দর্শক, ফিরবো আমি আগামী শুক্রবার রাত 10টায় আবারও উপসংহার নিয়ে। আমাদের বিষয় থাকবে রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠান, এ নিয়ে থাকবেন অন্য কোনো অতিথি। আর আপনারা থাকুন ডিবিসির সঙ্গে 24 ঘন্টায়। সবাইকে ধন্যবাদ।